এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে অবস্থা আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি। গতকালকে এটা আপনারা দেখেছেন। এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরও এক্সটেন্ডেড হবে, আরও বৃহত্তর পরিসরে ছাত্রদের সাথে স্যারের আরও আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের বৃহত্তর চারটা যে ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি। ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয়, কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য, তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে, যথাযথ ব্যবস্থা আছে। মূলত আমরা তাদের মাধ্যমে তাদের থেকে শুনতে চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য। কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন, যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান। এই দেশটা সকল নাগরিকের। এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন, এই কথা বলে শেষ করি। স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার, কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়, বরং নির্ভয় নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট একটা সহজাত যেই আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে, এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের, সকল মতের, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাইতে পারি এবং এই জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি। এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি, ওনারা অকুণ্ঠ চিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে, এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে আপনাদের ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলেন। আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার নেই, আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না, বরং আপনারা তৃণমূলে যেখানেই ঘটনা ঘটে সত্যটা তুলে নিয়ে আসেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব, আইনি ব্যবস্থা নিব। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যম পুরাতন তাদের আমার নাম এস এম ফয়েজ, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যম তাদের দেশের মন্দির ভাঙ্গাকে, বাংলাদেশের মন্দির ভাঙ্গা নিয়ে মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা নিউজ করছেন। এর আগেও কয়েকটি ঘটনা। প্রশ্নটা হচ্ছে, এই যে মিথ্যা, বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তারপরও তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা তারা একের পর এক ছড়িয়ে যাচ্ছে। এটা কি বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কতটুকু এখন হচ্ছে, এই বিষয়টাকে তারা কতটুকু ইস্যু করছে, এই বিষয়টা যদি একটু বলতেন। না, বাংলাদেশের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজে বলেছি, হয়তো আপনারা জানেন, যেটা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন,
তথ্য সরবরাহ করেছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি। আমরা আশা করি তাদের সুমতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার, আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরবো, সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের গণঅভ্যুত্থান, আমাদেরকে রক্ষা করতে হবে। তারা বলেছে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার জন্য, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কি বলেছে? একজন নম্বর হচ্ছে আর না হয়েছে বলেন না, এটা তো একটা প্রস্তাবনা, এটা প্রস্তাবনাটার বিষয়টা আমরা অ্যাডভাইজারি কাউন্সিল খতিয়ে দেখব। আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতেই রাজি আছি। এই গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিক, যে কোনো উদ্যোগ নিলে জনগণের ভালো হবে, বাংলাদেশের ভালো হবে, এটা আমরা করে যাব। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। মুস্তফা মল্লিক, মুস্তফা মল্লিক, আমি চ্যানেলেই আছি। আলোচনার কোনো পর্যায়ে এরকম কোনো আহ্বান জানানো হয়েছে কিনা আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি, যখন একজন অপরাধীকে রাষ্ট্র যখন আটক করে বা আইন হেফাজতে নেয় সেটা অপরাধী হিসেবে নেয়, কিন্তু আমরা দেখি সেটা যখন মুসলিম হয় তাকে মুসলিম হিসেবে কাউন্ট করা হয় না, কিন্তু অন্য ধর্মাবলম্বী হলে তারা সেটাকে ব্যবহার করে। এটাই কোশ্চেন, এই বিষয়ক কোন আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে ছিল কিনা যে অপরাধীকে যেন অপরাধী হিসেবে দেখা হয়? অপরাধী, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রের কোনো রাষ্ট্র তো হচ্ছে বা আইন, এটা হচ্ছে যে অন্ধ এক ধরনের, আদালতও এক ধরনের ব্লাইন্ড ফোল্ডেড। সে দেখবে যে কে দোষী কে অপরাধী, সে দেখবে না তার ধর্ম বর্ণ জাত কি আছে। আমরা মনে করি এটাই দৃষ্টিভঙ্গি। কোনো প্রশ্ন আছে? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোটা দাগে আজকে সবাই কি কথা হয়েছিল? ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে, তা আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। এটা আমাদের দৃষ্টিভঙ্গি। এই মেয়েদের মধ্যে থেকে একজন কেউ রাষ্ট্রদূতের সাথে বসা হবে, রাষ্ট্রদূতের সাথে বসা হবে। ধন্যবাদ। এই যে বারবার করে এই ঘটনাগুলো হচ্ছে, আমরা বারবার করে বলছি যে পরাজিত শক্তিদের পেছনে আছে, এটা যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে সেভাবে প্রচার করা দরকার, সেটা কি করতে পারছি কিনা? সরকার কি এই জায়গাগুলোতে একটুখানি আর একটু কাজ করবে কিনা? কূটনৈতিক তৎপরতা সেটা অবশ্যই আছে। আমরা গভর্নমেন্টের দিক থেকে আমি যদি আপনাদেরকে জানাতে চাই, ক্যাবিনেট মিটিংয়ে আমরা আলোচনা করেছি, গত ক্যাবিনেট মিটিংয়ে, নট টুডে, আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন, এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেক দিন ধরেই, এবং আমরা মনে করি বাংলাদেশের মিডিয়ার এবং বাংলাদেশের সাধারণ জনগণ ভিজুয়াল ডিজিটাল মিডিয়াতে একটা বিপ্লব করে ফেলছে এই জেনারেশন। আমরা মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই, আমাদের সাথে মিলে, আপনাদের মিডিয়ার সাথে মিলে এই জেনারেশনেরও কর্তব্য আছে এই বিপ্লবকে আপহোল্ড করা এবং পুরা দুনিয়ায় এটাকে তুলে ধরা। তাহলেই একমাত্র আমরা মনে করি এটাকে ধরে রাখতে পারবো। শেষ প্রশ্ন, একেবারে 9 তারিখে তো আপনারা বিভিন্ন দেশের কূটনীতির সাথে বৈঠক করছেন, সে বৈঠকে কি এই বিষয়গুলো তুলে উঠে আসবে কিনা, যদি একটু বিষয়ে আপনি একটু 9 তারিখে আপনারা জানেন যে ইউ এর 27টা অ্যাম্বাসাডারের সাথে কথা হবে। আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনের মধ্যে 7টা কি 8টা দেশের হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি আছেন, বেশিরভাগই অ্যাম্বাসি ইন্ডিয়ায় আছেন। ওনাদের সাথে আমরা দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছেন আমাদের বিগেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, তো তাদের সাথে আমরা বসছি, সবাইকে নিয়ে আমরা বসছি, সব আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কথা হবে।